প্রশ্নে বলা হচ্ছে ক একটি কাজ পি দিনে এবং খ 2p দিনে করে। তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। বাকি কাজটুকু খ আর দিনে শেষ করে। কাজটি করতে কতদিন সময় লেগেছিল বা কাজটি কতদিনে শেষ হয়েছিল। এই ধরনের সমস্যাগুলো সমাধান আমরা কিভাবে করব? এখানে যেহেতু কোনো আমাদেরকে সংখ্যা দেয়া নেই, তাহলে আমাদেরকে এক একটি জিনিস ধরে নিতে হবে, অর্থাৎ যেগুলো দেয়া নেই সেগুলো। এখন আমাদেরকে কি বলা হচ্ছে? আমাদেরকে বলা হচ্ছে ক পি দিনে করে। তাহলে ক কাজটি করে পি দিনে, খ কাজটি করে 2p দিনে। এরপরে বলা হচ্ছে তারা কয়েকদিন একসাথে কাজ করেছে। কতদিন তারা একসাথে কাজ করেছে দেয়া নেই, তাহলে আমরা ধরে নিব একত্রে, ধরি দিয়ে লিখবেন তারা একত্রে কাজ করে কতদিন, ধরে নিলাম টি দিন। এবং সম্পূর্ণ কাজ আমাদেরকে জানতে হবে, তাহলে সম্পূর্ণ কাজটাও আমরা ধরে নিই এক্স। এরপরে এখন আমাদের মেইন কাজে চলে আসি। তাহলে আমাদেরকে বলা হচ্ছে কি ক একটা কাজ পি দিনে শেষ করতে পারে, হতে পারতো সেটা 30 দিনে। তাহলে আমরা কি লিখবো? আমরা এসব ক্ষেত্রে কি লিখি? তারা একত্রে কতটুকু কাজ করে এইটা বের করার জন্য আমরা প্রথমে লিখি কি ক, তাহলে এটা হচ্ছে 30 দিন, তাহলে ক 30 দিনের জায়গায় আমরা কি লিখবো? পি দিনে। ক পি দিনে করে এক সম্পূর্ণ কাজের জায়গায় আমরা কি লিখবো? সম্পূর্ণ কাজের জায়গায় লিখবো এক্স। তাহলে ক এই পি দিনের জায়গায় একদিনেরটা বের করবো, একদিনে করবে কত? আরও কম, একক ঐকিক নিয়মে। আর যেহেতু তারা একত্রে টি দিন কাজ করে, তাহলে ক টি দিনে কতটুকু কাজ করে? এক্স টি বাই পি। এখন এগুলোতে লিখবো কাজ। ঠিক একইভাবে আবার খ এই পি দিনে করে না, খ করে কয় দিনে? 2p দিনে। 2p দিনে করে কতটুকু? এই সম্পূর্ণ কাজটি এক্স কাজ। তাহলে খ একদিনে কতটুকু করবে? আরও কম, তাহলে এক্স বাই 2p কাজ। আর খ এখন ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে খ এই টি দিন কয়ের সাথে কাজও করে, আবার বাকি কাজও করে। আমরা ধরে নিব বাকি কাজ আর, তাহলে এখন অর্থাৎ রিমেনিং কাজ। তাহলে খ আমরা ধরে নিব এই টি পরিমাণ কাজ এর সাথে আরও আর যতটুকু বাকি কাজ রয়েছে এই পরিমাণ কাজ কত দিনে করে? এটি করে হচ্ছে এক্স ইন্টু টি প্লাস আর ডিভাইডেড বাই 2p। এখন আমরা দেখতে পাচ্ছি ক এর কাজ এবং খ এর কাজ, এই দুটি কাজ মিলালেই কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ বের হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো প্রশ্ন মতে এক্স টি বাই পি প্লাস এক্স ইন্টু টি প্লাস আর ডিভাইড বাই 2p ইকুয়ালস এক্স। তাহলে আমরা যদি করি বা 2p, এখানে তাহলে কী হবে? 2xt প্লাস এখানে xt প্লাস এক্স আর ইকুয়ালস এক্স। এখানে পাচ্ছি 3xt প্লাস এক্স আর ইকুয়ালস টু পাচ্ছি 2xp। সবগুলোতে এক্স রয়েছে, এক্স বাদ দিয়ে দিলে আমরা কী পাবো? 3t প্লাস আর ইকুয়ালস টু 2p। আমরা এখন টি এর মান চাই, বা আমরা লিখতে পারি এখান থেকে টি ইকুয়ালস টু কী হবে? 2p, এই 2p এই আরটা এখানে সে মাইনাস হয়ে যাবে, আর এখানে এই 3t থেকে টিটা এখানে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ দাঁড়াবে টি ইকুয়ালস 2p মাইনাস আর ডিভাইড বাই 3, 2p মাইনাস আর ডিভাইড বাই 3। এখন এই টি এর মান আমরা বের করলাম কেন? যাতে আমরা এখানে জানি সম্পূর্ণ কাজটি কি টি প্লাস আর। তাহলে টি প্লাস আর এর মান বের করতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে। এখন সম্পূর্ণ কাজ শেষ হয় কয় দিনে? টি প্লাস আর দিনে। সুতরাং বা আমরা এখন টি প্লাস আর এর মান বের করবো। টি এর মান তো আমরা জানি কত? 2p মাইনাস আর ডিভাইড বাই 3 প্লাস আর এখানে দিনে। তাহলে আমরা এখান থেকে কী পাবো? 3, এখান থেকে পাবো 2p মাইনাস আর প্লাস 3r, অর্থাৎ এখান থেকে কী পাবো আমরা? 2p প্লাস 2r ডিভাইড বাই 3 দিনে। 2 কমন নিয়ে ফেললে বা 3ও যদি আমরা কমন নিয়ে ফেলি, বাই 2/3 কমন নিয়ে ফেললে পাবো p প্লাস আর দিনে। সুতরাং সম্পূর্ণ কাজটি 2 ইন্টু পি প্লাস আর ডিভাইড বাই 3 দিনে সমাপ্ত হয়।
বলা হচ্ছে দৈনিক 8 ঘন্টা পরিশ্রম করে 50 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 60 জন 16 দিনে ওই কাজটি করতে পারবে। এই ধরনের সমস্যার সমাধান আমরা আগের ক্লাসগুলোতেও করেছি। যেমন এখানে আমাদেরকে কি বের করতে বলেছে, আমাদেরকে বের করতে বলেছে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে, অর্থাৎ ঘন্টা বের করতে হবে। তাহলে এখানে আমরা সহজে করি 50 জন 12 দিনে করে 8 ঘন্টায়। তাহলে এখানে কি হবে, একজন, আমরা যদি আপনাদেরকে একটু ভেঙে দেখাই, একজন যদি করে তাহলে আরও বেশি ঘন্টা লাগবে। তাহলে অর্থাৎ 8 গুণ 50, আর 12 দিনের জায়গায় যদি একদিনে করতে যায় তাহলে আরও বেশি সময় লাগবে, তাহলে গুণ 12। ঠিক একইভাবে এখন যদি আমরা করি তাহলে কি বলেছে, দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 60 জন লোক 16 দিনে। তাহলে 60 জন লোক যখন হয়ে যাবে একজন থেকে, তাহলে কি লাগবে, সময় আরও কম লাগবে। তাহলে ভাগ 60, এই 60 জন লোক একদিনের জায়গায় যখন 16 দিনে করবে তাহলে সময় আরও কম লাগবে, তাহলে আবারও ভাগ, তাহলে এত ঘন্টায়। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে কত, এখান থেকে গুণ ভাগ করার পরে দেখুন এখানে পাবো 6, এখানে পাবো 5, এই যে এখানে আবার 6 দ্বারা ভাগ করলে এখানে পাবো 2, এখানে 8 দ্বারা ভাগ করলে এখানে পাবো 2, 2 2 চলে গেলে এখানে এই যে 5 রয়েছে, এই 5ই থাকবে, অর্থাৎ 5 ঘন্টা লাগবে। তাহলে এভাবে করে আপনারা বুঝে বুঝে সমাধান করতে পারবেন। বলা হচ্ছে মিতা একটি কাজ X দিনে করতে পারে, রিতা সেই কাজ Y দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? খুব সহজেই আমরা এটি করতে পারবো। এ ধরনের সমস্যার সমাধান আমরা সংখ্যা দিয়ে করেছি, এখন শুধু নর্মালি করব। মিতা কাজটি করে X দিনে, আমরা লিখব মিতা X দিনে করে, আমরা ধরে নিচ্ছি সম্পূর্ণ কাজটি এখানে D, তাহলে D কাজ। তাহলে মিতা 1 দিনে করবে D/X কাজ। রিতা একইভাবে Y দিনে করে D কাজ। তাহলে সুতরাং রিতা 1 দিনে করবে কতটুকু, D/Y কাজ। এখন সুতরাং তারা একদিনে একত্রে কতটুকু করে, D/X প্লাস D/Y কাজ। অর্থাৎ আমরা কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি XY, এখানে আমরা পাচ্ছি DY প্লাস DX কাজ, অর্থাৎ D কমন নিলে এখান থেকে আমরা পাচ্ছি X প্লাস Y ডিভাইড বাই XY কাজ। এখন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি মিতা ও রিতা D ইন্টু X প্লাস Y ডিভাইড বাই XY কাজ করে একদিনে। সুতরাং মিতা ও রিতা 1 দিনে করবে আরও কত, কম। তাহলে এখানে 1 ডিভাইড বাই D ইন্টু X প্লাস Y ডিভাইড বাই XY দিনে। সুতরাং মিতা ও রিতা 1, এখানে ক্ষুদ্রতম দেই আর এখানে 1 সম্পূর্ণ দেই, 1 সম্পূর্ণটা না দিয়ে আমরা এখানে কি লিখবো, সম্পূর্ণ কাজকে ধরেছি আমরা D। তাহলে D সম্পূর্ণ কাজ করে কত দিনে, D ইন্টু D ইন্টু X প্লাস Y XY দিনে। তাহলে এখন আমরা কি করব, এখানে উপরেরটি তো যেভাবে আছে বসে যাবে, নিচেরটি উল্টে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাবে কত, XY ডিভাইড বাই D ইন্টু X প্লাস Y। তাহলে এখানে D চলে যাবে, তাহলে থাকবে কি XY ডিভাইড বাই X প্লাস Y, এটি কি দিনে। তাহলে সুতরাং আমরা বুঝতেই পারছি যে মিতা ও রিতা XY ডিভাইড বাই X প্লাস Y দিনে কাজটি শেষ করতে পারবে। প্রশ্নে বলা হচ্ছে বনভোজনে যাওয়ার জন্য 57,000 টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত কি দেওয়া হয়েছে, বলা হয়েছে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। এখন বলা হচ্ছে কতজন যাত্রী ছিল তা আমরা জানি না। বলা হচ্ছে 5 জন যাত্রী না যাওয়ায় মাথায় পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেয়ে গেছে। বলা হচ্ছে বাসে কতজন যাত্রী গেছে। এখন আমরা কি ধরতে পারবো, আমরা ধরতে পারবো যে এখানে ধরি যাত্রী সংখ্যা X এবং জন প্রতি ভাড়া Y। সুতরাং মোট ভাড়া কত হবে, যাত্রী সংখ্যার সাথে জনপ্রতি ভাড়া গুণ করে দিলে। এখন 5 জন
কম হওয়ায় যাত্রী সংখ্যা কত হয়ে গেল x-5 এবং ভাড়া হয়ে গেল কত জনপ্রতি ভাড়া হয়ে গেল, এখানে যেহেতু জনপ্রতি ভাড়া y ধরেছি তাহলে কি হয়ে যাবে y প্লাস 3 টাকা করে বেড়ে গেল y প্লাস 3। সুতরাং মোট ভাড়া তখন কত হবে x-5 ইন্টু y প্লাস 3। এখন আমরা কি করতে পারবো, আমরা বলতে পারবো প্রশ্ন মতে এখানে মোট ভাড়া যা, এখানে মোট ভাড়া কিন্তু তাই। আর এই দুটি কি আসলে কত টাকা আমাদেরকে বলেছে 57,000 টাকা। এক্ষেত্রেও 57,000 টাকাই হতো, এক্ষেত্রেও কিন্তু 57,000 টাকাই, কারণ এখানে শুধুমাত্র যাত্রী এবং ভাড়া কম বেশি হয়েছে, কিন্তু মোট ভাড়ার কোনো পরিবর্তন হয়নি। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই যে কথা আমাদের, x-5 ইন্টু y প্লাস 3ও সে কথা, 57,000ও একই কথা। এখন আমরা এই দুটি থেকে আসলে কি পাই, xy ইকুয়ালস টু x-5 ইন্টু y প্লাস 3 থেকে পাই xy ইকুয়ালস xy মাইনাস প্লাস 3x মাইনাস 5y মাইনাস 15। তাহলে xy তো চলে যাবে, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে এখান থেকে y এর একটি সমীকরণ আমরা বানাতে পারি। তাহলে 5y ইকুয়ালস টু কি পাচ্ছি 3x মাইনাস 15। তাহলে সুতরাং y ইকুয়ালস টু আমরা কি পাবো 3x মাইনাস 15 ডিভাইড বাই 5। আবার একটি সাধারণ সমীকরণ থেকে কি পাই, xy ইকুয়ালস টু 57,000 থেকে আমরা কি পাবো, এখন আমরা যাতে এটি কেন করলাম, যাতে এখন এখানে মান বসালেই আমরা একটি সরাসরি মান পেয়ে যাই। তাহলে x ইন্টু 3x মাইনাস 15 বাই 5 ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা 57,000। অর্থাৎ কি পাচ্ছি আমরা এখান থেকে 3x স্কোয়ার মাইনাস 15x ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি এখান থেকে 57,000 গুণ 5 অর্থাৎ 2,85,000। এখন আমরা 3 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কি পাবো, x স্কোয়ার মাইনাস 5x ইকুয়ালস টু পাবো 95,000, বা x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 95,000 সমান সমান 0। এখন আমরা কি করতে পারি, এখান থেকে মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করলে আমরা কিভাবে করব, আমরা জানি হচ্ছে এখান থেকে বা x স্কোয়ার মাইনাস 100x, আমরা যদি এখান থেকে প্লাস 95x করি মাইনাস 95,000 হয়ে যায়। তাহলে এখানে বা x কমন নিলে x মাইনাস 100 প্লাস 95 কমন নিলেও x মাইনাস 100 সমান 0। তাহলে আমরা কি পাচ্ছি, বা x মাইনাস 100 ইন্টু এক্স প্লাস 95 ইকুয়ালস টু 0। তাহলে এখন কি লিখবো, হয় x মাইনাস 100 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু 100, অথবা x প্লাস 95 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস মাইনাস 95। এখন x কাকে ধরেছি, যাত্রী সংখ্যা, তাহলে যাত্রী সংখ্যা ঋণাত্মক হতে পারে না। সুতরাং x ইকুয়ালস 100 যেহেতু x নট ইকুয়ালস মাইনাস 95। সুতরাং কতজন যাত্রী গিয়েছিল আমাদেরকে প্রশ্ন করেছে, তাহলে সুতরাং যাত্রী 5 জন কমায় কতজন গিয়েছিল, x-5। সুতরাং যাত্রী গিয়েছিল 100 বিয়োগ 5 জন সমান কত, 95 জন। প্রশ্নে বলা হচ্ছে একজন মাঝি স্রোতের প্রতিকূলে p ঘন্টায় d কিলোমিটার যেতে পারে, স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার q ঘন্টা লাগে। স্রোতের বেগ ও নৌকার বেগ নির্ণয় করো। এখন আমরা এসব সমস্যাও কিন্তু ক্লাস 7-এ করে ফেলেছি সংখ্যা দিয়ে। এখন এখানে আমাদেরকে একটি সূত্র বানাতে হবে। তাহলে এখানে বলাই হচ্ছে কি নৌকার বেগ ঘন্টায় এখানে আমরা জানি না, স্রোতের বেগও ঘন্টায় আমরা জানি না। তো আমরা এখন কি করতে পারি, আমরা এখানে নৌকার বেগ আর স্রোতের বেগ ধরে নিতে পারি, কারণ স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে দুটি সূত্র কিন্তু আমরা জানি। তাহলে আমরা ধরি নৌকার বেগ a এবং স্রোতের বেগ b। এখন তাহলে আমরা কি পাবো, সুতরাং স্রোতের
অনুকূলের বেগ আমরা কি জানি? নৌকার বেগ যোগ স্রোতের বেগ। অনুকূলে বেগ a প্লাস b কিলোমিটার, স্রোতের প্রতিকূলে কি হবে? এর উল্টোটি, অর্থাৎ নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। স্রোতের প্রতিকূলে বেগ a মাইনাস b কিলোমিটার। এখন আমরা কি জানি? অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কি? বেগ ইন্টু সময়, অর্থাৎ s ইকুয়ালস টু vt। এখন আমরা কি লিখতে পারি? অতিক্রান্ত দূরত্ব সমান বেগ গুণ সময়। সুতরাং অতিক্রান্ত আমরা যে দূরত্ব কি পাচ্ছি, আমাদেরকে বলেছে প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যায়, তাহলে ডি কিলোমিটার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে ডি ইকুয়ালস টু বেগ কত? বেগ আমরা বের করেছি স্রোতের অনুকূলের জন্য বি এ প্লাস বি, আর সময় কি? সময় হচ্ছে স্রোতের অনুকূলে কিউ, তাহলে ডি ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু কিউ। আবার স্রোতের প্রতিকূলে কি? এ মাইনাস বি ইন্টু প্রতিকূলে যায় পি। তাহলে আমরা দুটি সমীকরণ পেয়ে গেলাম। এখন দুটি হচ্ছে কি ডি এর সমীকরণ, তাহলে 1 এবং 2 কিন্তু আমরা মেলাতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? 1 ও 2 যোগ করে পাই। তাহলে এখানে 1 ও 2 যোগ করার আগে আমরা আরেকটু কাজ করে নিতে পারি। এখানে আমরা লিখতে পারি বা a প্লাস বি ইকুয়ালস টু ডি বাই কিউ বা a মাইনাস বি ইকুয়ালস টু ডি বাই পি। তাহলে এখানে 1 ও 2 নং দিয়ে রাখতে পারি। তো এখন 1 যোগ 2 থেকে পাই কি পাই? এখান থেকে a আর a অর্থাৎ 2a b চলে যাবে। এখান থেকে আমরা 2a ইকুয়ালস টু কী পাবো? ডি বাই কিউ প্লাস ডি বাই পি। অর্থাৎ এখান থেকে কী পাবো আমরা? ডি যদি কমন নিয়ে ফেলি তাহলে পাবো 1 বাই পি প্লাস 1 বাই কিউ। এখন ঠিক একইভাবে কিন্তু আমরা কি করতে পারি? বিয়োগ করলে বি এর মান পেয়ে যেতে পারি। আর এখানে এ এর মান যদি আমরা বের করতে যাই তাহলে লিখতে পারি বা 2a সমান এটা, সুতরাং এ সমান কি পাবো আমরা? ডি বাই 2 ইন্টু 1 বাই পি প্লাস 1 বাই কিউ। 1 বিয়োগ 2 থেকে একইভাবে পাই কি পাবো? এখান থেকে বিয়োগ করলে কি হবে? এটি যোগ হয়ে যাবে, এটি বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 2b পাবো। 2b ইকুয়ালস টু কী পাবো আমরা? ডি কিউ মাইনাস ডি বাই পি। তাহলে এখান থেকে b ইকুয়ালস টু আমরা কী পাবো? ডি যদি কমন নিয়ে ফেলি ডি বাই 2 1 বাই কিউ মাইনাস 1 বাই পি। এখন আমরা কি পেয়ে গেলাম? স্রোতের বেগ ঘন্টায় কতটুকু পেয়ে গেলাম, কারণ বি আমরা কি ধরেছি? স্রোতের বেগ, এবং এ কি ধরেছি? নৌকার বেগ। তাহলে নৌকার বেগও আমরা পেয়ে গেলাম, স্রোতের বেগও পেয়ে গেলাম। তাহলে এটি হচ্ছে আমাদের এ এর মান, অর্থাৎ হচ্ছে নৌকার বেগ, আর এটি হচ্ছে আমাদের স্রোতের বেগ। প্রশ্নে বলা হচ্ছে একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। বলা হচ্ছে সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো। তাহলে এখানে আমরা দাঁড়ের বেগ ও স্রোতের বেগ যেহেতু নির্ণয় করতে হবে, ধরে নিই। তাহলে ধরি দাঁড়ের বেগ x কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ পার আওয়ার, এবং স্রোতের বেগ y কিলোমিটার পার আওয়ার। এখন আমাদেরকে কি বলা হচ্ছে? আমাদেরকে বলা হচ্ছে যে দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে মোট কতটুকু সময় লাগে? 4 ঘন্টা সময় লাগে। এখন এটিকে আমরা সমীকরণ আকারে বসানোর আগে একটু সাধারণভাবে চিন্তা করি। স্রোতের অনুকূলের জন্য কি x প্লাস ওয়াই, যেহেতু দাঁড়ের বেগ যোগ স্রোতের বেগ, আর প্রতিকূলের জন্য x মাইনাস ওয়াই। এটি হচ্ছে স্রোতের অনুকূলের বেগ এবং এটি হচ্ছে স্রোতের প্রতিকূলের বেগ। আমরা কি জানি? অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু কি জানি? s ইকুয়ালস টু ভিটি, অর্থাৎ বেগ গুণ সময়। তাহলে সময় ইকুয়ালস টু কি? সময় ইকুয়ালস টু হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাগ বেগ। এখন অতিক্রান্ত দূরত্ব কত? 15। তাহলে 15 কিলোমিটার ভাগ বেগ, তাহলে আমরা কি পাবো? সময়। তাহলে এখন আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে
স্রোতের অনুকূলের সময় আর এখানে একইভাবে স্রোতের প্রতিকূলের সময় দুটি যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? মোট সময় কত? 4 ঘন্টা পাবো। এবং কি পাবো? আরেকটি কি দেয়া আছে, যদি বলেছে আমাদের স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। অর্থাৎ যদি আমার এখানে স্রোতের অনুকূলের 5 কিলোমিটারে যতটুকু যেতে পারে, স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার যেতে আমার তত সময় লাগে। অর্থাৎ এই সময় সমান সমান এই সময়। তাহলে এখান থেকে আমরা একটি আগে সমীকরণ বের করে রাখি। অর্থাৎ এখান থেকে 5x মাইনাস 5y ইকুয়ালস টু 3x প্লাস 3y করে রাখলে আমরা এখান থেকে পাবো 5x মাইনাস 3x ইকুয়ালস টু 3y প্লাস 5y। অর্থাৎ এখান থেকে পাবো আমরা 2x ইকুয়ালস 8y, সুতরাং x ইকুয়ালস 4y। এখন এই x এর মান যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিলেই হয়ে যাবে। আমরা ধরে নিচ্ছি এটি 1 নম্বর সমীকরণ। তাহলে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে কি পাই আমরা? 15 ডিভাইডেড বাই 4y প্লাস y প্লাস 15 ডিভাইডেড বাই 4y মাইনাস y ইকুয়ালস 4। বা কি পাচ্ছি আমরা? 15 এখান থেকে পাচ্ছি 5y প্লাস 15, এখানে পাচ্ছি 3y ইকুয়ালস টু 4। এখন আমরা কি পাচ্ছি এখান থেকে? এখানে দেখুন, এখানে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে পাবো 3 ডিভাইড বাই y, এখানে পাবো 3 দ্বারা ভাগ করলে 5 ডিভাইড বাই y ইকুয়ালস টু 4। তাহলে এখান থেকে আমরা y লসাগু হলে এখানে হবে 3 প্লাস 5 ইকুয়ালস টু 4। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 8 ডিভাইড বাই y ইকুয়ালস টু 4। অর্থাৎ এখান থেকে আমরা কি পাবো? 4y ইকুয়ালস টু 8, সুতরাং y ইকুয়ালস 2। তাহলে y এর মান আমরা পেয়ে গেলাম, অর্থাৎ স্রোতের বেগ পেয়ে গেলাম। এখন x এর মানও পেয়ে যাব। তাহলে এটিকে 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলে, সুতরাং x ইকুয়ালস 4 ইন্টু 2 সমান 8। আমরা কি পাবো? 2 নং সমীকরণ হতে। তাহলে আমরা দাঁড়ের বেগ পেলাম 8 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর এখানে স্রোতের বেগ পেলাম 2 কিলোমিটার প্রতি ঘন্টায়। প্রশ্নে বলা হচ্ছে একটি চৌবাচ্চায় 2টি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি টি মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা টি 2 মিনিটে খালি হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? বলা হচ্ছে T2 গ্রেটার দেন T1। অর্থাৎ T2 মিনিটে কি হয়? আমাদেরকে বলেছে খালি হয়। তাহলে এখানে T2 মিনিটে খালি হয় বড়, অর্থাৎ হচ্ছে যে এখানে খালি হতে বেশি সময় লাগে এবং পূর্ণ হতে কম সময় লাগে। তাহলেই কি হতে পারবে? চৌবাচ্চাটি সম্পূর্ণ পূর্ণ হতে পারবে। তো আমরা তাহলে কিভাবে করব? আমরা ধরে নিচ্ছি এখানে সম্পূর্ণ চৌবাচ্চাটি 1 লিটার। তাহলে ধরি সম্পূর্ণ চৌবাচ্চাটি 1 লিটার বা 1 অংশ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে প্রথম নল দ্বারা কি হয়? পূর্ণ হয়। তাহলে প্রথম নল দ্বারা আমরা কি লিখব? T1 মিনিটে সম্পূর্ণটি পূর্ণ হয়ে যায়, তাহলে পূর্ণ হয় 1 লিটার বা 1 অংশ, বা আমরা লিখতে পারি 1 সম্পূর্ণ অংশ। 1 সম্পূর্ণ অংশ দিয়েই করি, তাহলে এখানে 1 দিয়ে রাখতে পারি। তাহলে 1 মিনিটে পূর্ণ হবে কতটুকু? 1/T1 অংশ। ঠিক একইভাবে আমরা কি লিখতে পারি? দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে খালি হয় 1 সম্পূর্ণ অংশ। তাহলে এখানে আর লিটার দিলাম না, সুতরাং 1 মিনিটে খালি হবে কতটুকু? 1/T2 অংশ। এখন 1 মিনিটে পূর্ণ হবে কতটুকু? 1/T1 মাইনাস 1/T2। তাহলে আমরা এখান থেকে কি পাবো? T1 T2, এখান থেকে T1 চলে গেলে T2 মাইনাস T1। তো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এটি হচ্ছে এত অংশ। তাহলে এখন আমরা কি লিখতে পারি? এখন T2 মাইনাস T1 ডিভাইড বাই T1 T2 অংশ পূর্ণ হয় কত মিনিটে? 1 মিনিটে।
তাহলে এক অংশ পূর্ণ হতে ক্ষুদ্রতম অংশ পূর্ণ হতে আর কম সময় লাগবে অর্থাৎ ভাগ, আর এক সম্পূর্ণ অংশ হতে আরও বেশি সময় লাগবে তাহলে কী হয়ে যাবে গুণ, অর্থাৎ উল্টে যাবে, সরাসরি আমরা বুঝতে যাচ্ছি। তাহলে সুতরাং এক সম্পূর্ণ অংশ পূর্ণ হয় কত মিনিটে, উল্টে গেলে হয়ে যাবে T1 ইন্টু T2 ডিভাইড বাই T2 মাইনাস T1 মিনিটে। প্রশ্নে বলা হচ্ছে একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার করে খালি হয়ে যায় বা বের হয়ে যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একত্রে খুলে দেওয়া হলে এবং চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হলে চৌবাচ্চাটিতে কত লিটার পানি রয়েছে। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা জানি না চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে এবং প্রথম নল দ্বারা আসলে কতটুকু পানি পূর্ণ হয় প্রতি মিনিটে। তো আমরা ধরি চৌবাচ্চাটিতে 1 লিটার পানি ধরে এবং প্রথম নল দ্বারা 1 মিনিটে y লিটার পানি পূর্ণ হয় বা প্রবেশ করে। তাহলে এখন প্রশ্ন মতে আমরা কি পাবো, প্রশ্ন মতে আমরা কি জানি, প্রথম নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। তাহলে সম্পূর্ণটির যেহেতু পরিমাণ হচ্ছে 1 লিটার, তাহলে 1 লিটার হতে তার কি পরিমাণ সময় লাগবে, এখানে 12 মিনিট ইন্টু 1 মিনিটে যতটুকু পূর্ণ হয়, অর্থাৎ x = 12 পাই। তাহলে এটিকে একটি সমীকরণ দিয়ে রাখলাম। আবার যেহেতু দুটি নল দ্বারা একত্রে 48 মিনিটে পূর্ণ হয়, সুতরাং আমরা আবার কি পাবো, x = পাবো হচ্ছে 48 মিনিটে সে কতটুকু পূর্ণ করতে পারবে, প্রথম নল পূর্ণ করতে পারবে 48y, আর দ্বিতীয় নল খালি করবে কতটুকু, 1 মিনিটে খালি করে 15 লিটার। তাহলে 48 মিনিট গুণ 15 লিটার করলে আমরা বুঝতে পারবো কতটুকু খালি করবে। তাহলে পূর্ণ থেকে খালিটা বাদ দিলে আমরা বুঝতে পারবো যে 48 মিনিটে সে সম্পূর্ণটি পূর্ণ হচ্ছে। তাহলে দুটি সমীকরণ আমরা পেয়ে গেলাম, x = 48y মাইনাস এখানে কি পাচ্ছি 720, এখানে 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে এখন আমরা 1 নং সমীকরণ থেকে আসলে কি পাই, এখন 1 নং হতে পাই y = x/12, y এর মান আমরা কি করব, এখানে বসিয়ে দেব, y এর মান 2 নং এ বসিয়ে পাই, কি পাই আমরা দেখি। তাহলে x = এখানে পাবো হচ্ছে 48 ইন্টু x/12 মাইনাস 720, বা x = আমরা কি পাচ্ছি এখান থেকে 4x মাইনাস 720। তাহলে আমরা কি পাচ্ছি 4x মাইনাস x = 720 বা থ্রাইস x = 720, সুতরাং বা x = 720/3, সুতরাং x = আমরা কত পাবো 240, আমরা ধরেছিলাম 1 লিটার পানি ধরে। তাহলে সুতরাং চৌবাচ্চাটিতে 240 লিটার পানি ধরে। বলা হচ্ছে ক, খ ও গ এর মধ্যে 260 টাকা এমনভাবে ভাগ করে দাও যেন ক এর অংশের দ্বিগুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর সমান হয়। অর্থাৎ আমাদের কি বলেছে, ক এর অংশের 2 গুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর সমান হবে। তাহলে আমরা ধরলাম, মনে করি বা ধরি ক পায় x টাকা, খ পায় y টাকা এবং গ পায় z টাকা। তাহলে এখন প্রশ্ন মতে কি বলেছে, ক এর দ্বিগুণ সমান খ এর 3 গুণ সমান ঘ এর 4 গুণ। এখন এগুলোকে আমরা একটু সিস্টেম করে রাখি, কিভাবে, যেমন সবগুলোকে আমরা একই টার্মে নিয়ে আসতে পারি কিনা দেখি। অর্থাৎ আমরা কি লিখতে পারি, এখন আমরা y-কে x এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। এখানে 2x = 3y,
সুতরাং y ইকুয়ালস টু কী হবে, y ইকুয়ালস টু হবে 2x/3। আবার 4z ইকুয়ালস টু 2x, সুতরাং z ইকুয়ালস টু কী হবে 2x/4। সুতরাং z ইকুয়ালস টু আমরা কী পাচ্ছি, 2 দ্বারা ভাগ করলে x/2। এখন প্রশ্ন মতে এই তিনজনের টাকা মিলে কি হবে, 260 টাকা। এখন তাহলে আমরা কি পাচ্ছি, বা x প্লাস y এর মান কত বের করে রেখেছি আমরা, 2x/3 প্লাস z এরটা বের করেছি x/2 সমান 260। বা লসাগু করলে এখন পাবো 6, তাহলে 6x প্লাস 4x প্লাস 3x ইকুয়ালস টু 260। বা এখান থেকে কি পাচ্ছি, 13x/6 ইকুয়ালস 260। বা 13x ইকুয়ালস 260 ইন্টু 6, বা x ইকুয়ালস 260 ইন্টু 6 ডিভাইড বাই 13, তাহলে এখানে হবে 20 ইন্টু 6, অর্থাৎ সুতরাং x ইকুয়ালস 120। এখন এখানে তাহলে আমরা কি পেয়ে গেলাম, x এর টাকার মান পেয়ে গেলাম। তাহলে x ইকুয়ালস টু 120, সুতরাং y ইকুয়ালস টু কত হবে, y ইকুয়ালস টু আমরা পেয়েছি 2x/3, অর্থাৎ 120 ইন্টু 2 ডিভাইড বাই 3, তাহলে 40 ইন্টু 2 অর্থাৎ 80। সুতরাং z ইকুয়ালস টু কী হবে, x/2, অর্থাৎ 120 ডিভাইড বাই 2 সমান 60। তাহলে আমরা দেখলাম এখানে 260 মিলে গেল। সুতরাং ক, খ এবং গ এর টাকার পরিমাণ আমরা পেয়ে গেলাম কত, 120, 80 এবং 60। প্রশ্নে বলা হচ্ছে কোনো একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x অর্থাৎ 18x টাকা বেশি পাওয়া যায়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে এখানে সেলিং প্রাইসের জন্য আমরা একটি সূত্র জানি, c ইন্টু 1 প্লাস মাইনাস আর। এখানে যখন লাভ হবে তখন হবে কি প্লাস, আর যদি ক্ষতি হয় তাহলে হবে এখানে মাইনাস। তাহলে x% ক্ষতিতে সেলিং প্রাইস ইকুয়ালস টু কী হবে, কস্ট প্রাইস c ইন্টু 1 মাইনাস আর। এখন এই আর ইকুয়ালস টু আমরা এখানে টাকা না লিখে পরবর্তীতে লিখতে পারি, তাহলে এখানে হবে c ইন্টু 1 মাইনাস আর কত বলেছে, x%, অর্থাৎ x/100 টাকা। তাহলে এখান থেকে আমরা কি পাবো, আমরা সরাসরি লিখতে পারবো এখান থেকে c 100 মাইনাস x ডিভাইড বাই 100 টাকা। আবার 3x% লাভে একইভাবে s ইকুয়ালস টু c সরাসরি বসিয়ে দিচ্ছি আমরা, ইন্টু 1 প্লাস 3x/100 টাকা, অর্থাৎ এখান থেকে আমরা কি পাবো, c ইন্টু 100 প্লাস 3x ডিভাইড বাই 100 টাকা। এখন প্রশ্ন মতে কি আমাদেরকে বলেছে 3x% লাভে বিক্রয় করলে 18x লাভ হতো, অর্থাৎ এই দুটির পার্থক্য হচ্ছে কত, 18x। তাহলে প্রশ্ন মতে c ইন্টু 100 প্লাস 3x/100 মাইনাস c ইন্টু 100 মাইনাস x ডিভাইড বাই 100 ইকুয়ালস 18x। অর্থাৎ আমরা কি করতে পারি, এখান থেকে c কমন নিয়ে রাখলে এখান থেকে পাবো 100 লসাগু, তাহলে 100 প্লাস 3x মাইনাস 100 মাইনাসে মাইনাসে প্লাস x ইকুয়ালস 18x। এখানে এভাবে রাখলাম, তাহলে বা আমরা কি পাচ্ছি, 100 চলে গেল, 3x প্লাস x অর্থাৎ 4x, অর্থাৎ c ইন্টু 4x/100 ইন্টু ইকুয়ালস টু 18x। বা এখান থেকে আমরা কি পাচ্ছি, 25 পাবো আমরা জানি। তাহলে c ইকুয়ালস 18 ইন্টু, এখানে x চলে যাবে, তাহলে 18 ইন্টু 25, অর্থাৎ সুতরাং আমরা c ইকুয়ালস টু কত পাচ্ছি, 400। তাহলে আমাদের ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস হচ্ছে 400 টাকা। প্রশ্নে বলা হচ্ছে একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, বলা হচ্ছে কলমটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা তো জানি সেলিং প্রাইস ইকুয়ালস টু কস্ট প্রাইস ইন্টু 1 প্লাস, এটা হচ্ছে যে রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখানে আমরা যেহেতু ক্রয় মূল্য বের করবো, তাহলে c এর মান বের করবো, c ইকুয়ালস টু তাহলে কি পাবো আমরা, s ডিভাইডেড বাই 1 প্লাস আর। এখন সুতরাং ক্রয় মূল্য সমান আমরা কি পাবো, ক্রয় মূল্য সমান হচ্ছে বিক্রয় মূল্য ভাগ 1 প্লাস
লাভের হার, যেহেতু লাভ হয়েছে বলেছে লাভের হার। তাহলে এখানে আমরা কি পাবো, বিক্রয় মূল্য কত, 11 টাকা বিক্রয় করেছে, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস এখানে হচ্ছে রেট হচ্ছে কত, 10%, তাহলে 100, 10/100। এখানে তাহলে আমরা কি পাবো, 11, এখানে 100, তাহলে 100 যোগ 10, তাহলে পাবো 11, এখানে 100, 10/100, তাহলে এখানে কি পাবো, 11 ইন্টু 100/110। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে 110 আর 11 ভাগ করলে এখানে পাবো 10, 100/10 = 10। তাহলে সুতরাং ক্রয় মূল্য 10 টাকা। প্রশ্নে বলা হচ্ছে একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত লাভ হলো 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। খাতাটির ক্রয় মূল্য কত? এখন 36 টাকায় বিক্রয় করায় কতটুকু ক্ষতি হয়েছে সেটা আমরা জানি না, আমরা ধরে নেব যে x টাকা ক্ষতি হয়েছে। তো এখন আমরা দুটি ক্ষেত্রে ক্রয় মূল্য বের করব, তাহলে আমাদের কাজটি সহজ হবে। তাহলে আমরা লিখব, ধরি 36 টাকায় x টাকা ক্ষতি হলো, অর্থাৎ 36 টাকায় বিক্রয় করায়। সুতরাং তখন ক্রয় মূল্য কী হবে, ক্রয় মূল্য তখন হবে বিক্রয় মূল্য যোগ ক্ষতি। এরপরে বলেছে যদি 72 টাকায় বিক্রয় করায়, 72 টাকায় এবং 72 টাকায় 2x টাকা কি হয়, লাভ হয়, 2x টাকা লাভ হলে ক্রয় মূল্য তখন কি হবে, লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য বিয়োগ লাভ। তাহলে দুটি যেহেতু সমান ক্রয় মূল্য, তাহলে সুতরাং প্রশ্ন মতে 36 প্লাস x ইকুয়াল 72 মাইনাস 2x, ব্র্যাকেট না দিলেও চলবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, x প্লাস 2x 72 মাইনাস 36, বা 3x সমান আমরা কি পাবো, 36। সুতরাং x সমান 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 12। তাহলে এখানে এটি হচ্ছে x এর মান, এটি কিন্তু আমাদের ক্রয় মূল্য না। ক্রয় মূল্য বের করার জন্য যে কোনো একটিতে বসিয়ে দিলে হয়ে যাবে। সুতরাং ক্রয় মূল্য 36 প্লাস 12 অর্থাৎ কত, 48 টাকা। ঠিক এখানে বসালেও কিন্তু 48ই আসবে। প্রশ্নে বলা হচ্ছে মুনাফার একই হারে 300 টাকার 4 বছরের সরল মুনাফা ও 400 টাকার 5 বছরের সরল মুনাফা একসাথে কত বলেছে, 128 টাকা বলেছে। শতকরা মুনাফার হার বের করতে হবে। তাহলে এখন আমরা কি জানি, সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা সমান মুনাফা I = P/N/R। এখন মুনাফার হার তো আমরা জানি না, তো তাহলে সেটাই আমরা কাজ করব। এখন কি বলা হচ্ছে আমাদেরকে, P = যদি এখানে P হচ্ছে কি মূলধন, N হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার। তাহলে এখানে I = প্রথমে আমরা কি পাবো, যদি P 300 টাকা, N = যদি কত 4 বছর হলে I বা মুনাফা I সমান কি হবে, 300 গুণ 4 ইন্টু R। আর এখানে আমরা তখন কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে 1200 R। আবার P = 400, N = 5 বছর হলে মুনাফা I সমান আমরা কি পাবো তখন, 400 গুণ 5 ইন্টু R, অর্থাৎ কত, 2000 R। প্রশ্ন মতে এই দুটি মুনাফা মিলে কত হবে বলেছে আমাদেরকে, 128। তাহলে 2000 R যোগ 1200 R সমান 128। তাহলে এখান থেকে কত পাবো আমরা, 3200 R সমান কত, 128। এখান থেকে বা R সমান কত, 128, এখানে 3200, আর এখানে যখন কি করব আমরা শতকরায় বের করব গুণ 100%। তাহলে এখান থেকে কি পাবো, 0 0 0 0 কেটে ফেলবো। তাহলে 128 ভাগ আমরা যখন 32 করব তখন কত পাবো,
পাবো 4, তাহলে হচ্ছে 4%। সুতরাং আর সমান 4%। প্রশ্নে বলা হচ্ছে 4% মুনাফায় কোনো টাকা 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? তাহলে আমরা প্রথমে কি করব, সরল মুনাফা বের করব, এরপর চক্রবৃদ্ধি মুনাফা বের করব। তো আমাদেরকে বলা হচ্ছে কি, এন হচ্ছে এখানে 2 বছর, আর হচ্ছে এখানে 4%। তাহলে কি কি দেওয়া আছে সেগুলো আপনারা লিখে নেবেন, দেওয়া আছে দিয়ে। তো আই ইকোয়াস টু প্রথমে সরল মুনাফার ক্ষেত্রে আমরা পাই পি আর এন। তাহলে এখানে পি আমরা জানি না, আর হচ্ছে এখানে 100/4, এন হচ্ছে 2 বছর, অর্থাৎ এখানে 8/100। তাহলে আমরা কি পাবো, এখান থেকে 4 দ্বারা ভাগ করলে 25, তাহলে এখান থেকে পাবো 2p/25। তো এটি হচ্ছে সরল মুনাফার জন্য। চক্রবৃদ্ধি মুনাফার জন্য আমরা কি পাবো, এটি হচ্ছে সরল মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রথমে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করব। তাহলে সি ইকুয়ালস টু আমরা কি জানি, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তাহলে পি আমরা কত জানি না, 1 প্লাস আর হচ্ছে 4/100, এন হচ্ছে 2। তাহলে এখান থেকে কি পাবো, পি এখান থেকে পাবো 1 প্লাস 1/25 স্কোয়ার, এখান থেকে পাবো পি এখান থেকে 25 প্লাস 1/25 স্কোয়ার, তাহলে পি ইন্টু 26/25 স্কোয়ার, তাহলে এখান থেকে পি ইন্টু 26 অর্থাৎ হচ্ছে 676 ডিভাইডেড বাই 625। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 676p ডিভাইড বাই 625। এখন চক্রবৃদ্ধি মুনাফা কি পাবো, এটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি, চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ মূলধন। মুনাফা সমান কি হবে, সি মাইনাস পি, অর্থাৎ 676p ডিভাইড বাই 625 হচ্ছে সি এর মান মাইনাস পি, অর্থাৎ কত পাবো আমরা, 676p মাইনাস 625p ডিভাইড বাই 625, অর্থাৎ এখান থেকে আমরা কত পাবো, আমরা পাবো হচ্ছে 51p ডিভাইড বাই 625। তাহলে প্রশ্ন মতে কি বলেছে, এই দুটি মুনাফার পার্থক্য হচ্ছে 1 টাকা, অর্থাৎ 51p ডিভাইড বাই 625 মাইনাস 2p ডিভাইড বাই 25 ইকুয়ালস 1। তাহলে আমরা কি পাবো, এখান থেকে লসাগু করলে পাচ্ছি 625। তাহলে এখানে 51p মাইনাস এখানে পাবো 25 ইন্টু 2p অর্থাৎ 50p ইকুয়ালস 1। তাহলে এখানে 51 থেকে 50p গেলে থাকবে শুধু p সমান 625। তাহলে হচ্ছে 625 টাকা হচ্ছে আমাদের মূলধন আমরা পেয়ে গেলাম। প্রশ্নে বলা হচ্ছে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা হলে শতকরা মুনাফার হার কত? আমরা কিন্তু এ ধরনের সমস্যার সমাধান অষ্টম শ্রেণীতেও করেছি, যখন আমরা সরল মুনাফা সমাধান করেছিলাম তখন আমরা একটি নিয়মে করেছি, এখন আমরা একটু সূত্র দিয়ে করি। সূত্র দিয়ে আমরা মুনাফা আসল কি জানি, মুনাফা আসল এ ইকুয়ালস টু জানি পি ইন্টু 1 প্লাস এন আর। তাহলে এখন প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ আমরা দুটি বের করব। তাহলে n ইকুয়ালস টু 3 এবং a ইকুয়ালস টু যখন অর্থাৎ মুনাফা আসল যখন 460 হয় হলে তখন কি হবে, 460 ইকুয়ালস টু কী হবে, p আমরা জানি না, 1 প্লাস n 3 আরও আমরা জানি না, অর্থাৎ কী হবে তখন r/100। তখন কি হবে, p ইন্টু 1 প্লাস 3r/100, বা আমরা কি লিখতে পারি p ইন্টু 100 প্লাস 3r ডিভাইড বাই 100। তাহলে এখানে আমরা একটি সমীকরণ দিয়ে রাখলাম। আমরা আরেকটি সমীকরণ বের করব, আবার n ইকুয়ালস 5 এবং a ইকুয়ালস কত, 600 হলে আমরা কি পাই, 600 সমান সমান p ইন্টু 1 প্লাস nr অর্থাৎ 5 ইন্টু r এর মান কত, r/100, বা 600 সমান p ইন্টু, তাহলে এখানে কি পাবো 100, এখানে পাবো 100 প্লাস 5r। এখন এখানে একটি সমীকরণ, এখানে একটি সমীকরণ, একটি সমীকরণকে আরেকটি সমীকরণ দ্বারা আমরা ভাগ করতে পারি। 2/1
থেকে পাই 600, এখানে 460, এখানে পাবো ভাগ করলে কি হয়, প্রথম ভগ্নাংশ যেভাবে আছে সেভাবে থেকে যাবে, অর্থাৎ এখানে হচ্ছে এটি 100 প্লাস 5r ডিভাইড বাই 100, আর দ্বিতীয় ভগ্নাংশটি উল্টে যাবে, অর্থাৎ এখানে কি হয়ে যাবে, p 100 প্লাস 3r, এখানে 100, তাহলে 100 100 চলে যাবে, p চলে যাবে। তাহলে এখানে কি থাকবে, এখানে আমরা ভাগ করতে পারি 20 দ্বারা ভাগ করলে এখানে পাবো 30, আর এখানে পাবো 23, বা আমরা পাই হচ্ছে 30 ডিভাইড বাই 23 সমান সমান এখান থেকে পাবো কি 100 প্লাস 5r ডিভাইড বাই 100 প্লাস 3r। এখন আমরা একটু কোণাগুণি গুণ করে দিই, তাহলে কি পাবো, এখানে গুণ করলে পাবো হচ্ছে 3000 যোগ 90r, আর এখানে পাবো 2300 যোগ 115r, অর্থাৎ আমরা কত পাবো, 115r মাইনাস 90r সমান 3000 বিয়োগ 2300, বা আমরা এখান থেকে কত পাবো, 25r সমান এখান থেকে কত পাবো, 700, বা r সমান কত পাবো আমরা, 700 বাই 25, সুতরাং r সমান আমরা পাচ্ছি 28%। প্রশ্নে বলা হচ্ছে শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা 13 বছরে সবৃদ্ধি মূল 990 টাকা হবে। তাহলে এখানে 5 টাকা হার সরল মুনাফায়, অর্থাৎ আর হচ্ছে 5 টাকা, অর্থাৎ আর হচ্ছে 100 ভাগের 5, এখানে আমাদেরকে বলেছে সময় হচ্ছে 13 বছর, আর এখানে সবৃদ্ধি মূল অর্থাৎ মুনাফা আসল, এখানে এস ইকুয়ালস টু আমরা ধরতে পারি কত, 990। তাহলে এখন আমরা কি জানি, প্রশ্ন মতে এস ইকুয়ালস টু আমরা কি জানি, পি ইন্টু 1 প্লাস এন আর, 990 পি ইন্টু 1 প্লাস এন হচ্ছে 13, আর হচ্ছে 5/100। তাহলে এখানে বা আমরা কি লিখতে পারি, 990 সমান পি ইন্টু 1 প্লাস 5 13 65, এখানে 100, এখানে আমরা কি করতে পারি, এখান থেকে পাই হচ্ছে বা 990 সমান পি ইন্টু এখান থেকে 1 প্লাস এখান থেকে পাবো কত, 0.65, বা এখান থেকে 990 সমান পি ইন্টু এখানে পাচ্ছি 1.65, অর্থাৎ 1.65 পি, বা পি ইকুয়ালস টু 990 ভাগ 1.65, সুতরাং পি ইকুয়ালস টু আমরা কত পাবো, আমরা পাবো 600। তাহলে 600 টাকা আমরা পরে লিখবো। তাহলে সুতরাং আমাদের এখানে মূলধন হচ্ছে 600 টাকা। প্রশ্নে বলা হয়েছে বার্ষিক শতকরা 5 টাকা হার মুনাফায় কত টাকা 12 বছরে 1280 টাকা হবে, অর্থাৎ সবৃদ্ধি মূল 1280 টাকা হবে। এখানে একইভাবে কত টাকা সবৃদ্ধি মূল্য, এখানে একইভাবে এ বা এস ইকুয়ালস টু 1280, এন ইকুয়ালস টু 12 বছর, আর ইকুয়ালস টু 5/100। তাহলে এখানে একইভাবে আমরা কি করব, প্রশ্ন মতে, তাহলে এখানে 1280 সমান পি ইন্টু 1 প্লাস এন হচ্ছে 12 গুণ 5/100, বা 1280 সমান পি ইন্টু 1 প্লাস 5 12 60 100, বা 1280 সমান পি ইন্টু 1 প্লাস এখানে 0.6, বা 1280 সমান 1.6 পি, বা পি সমান 1280 ভাগ 1.6, সুতরাং পি ইকুয়ালস টু আমরা কত পাবো, 800। তাহলে সুতরাং পি এর মান 800, বা মূলধনের মান 800 টাকা। বলা হচ্ছে 5% হার মুনাফায় 8000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো, অর্থাৎ আর ইকুয়ালস টু হচ্ছে 5%, 100 ভাগের 5, এখানে 8000 টাকার, অর্থাৎ পি ইকুয়ালস টু 8000 টাকা 3 বছর, এন ইকুয়ালস টু 3। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমাদেরকে বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা সরল মুনাফা বের করবো, এরপর চক্রবৃদ্ধি মুনাফা বের করব। তাহলে সরল মুনাফা আই ইকুয়ালস টু আমরা কি জানি, পি আর এন। তাহলে পি এর মান হচ্ছে এখান থেকে 8000,
আর এর মান হচ্ছে 100/5 আর এন এর মান হচ্ছে 3 বছর। তাহলে 0 0 0 0 কেটে ফেললে 5 8 40, 3 40, 120 অর্থাৎ হচ্ছে 1200 টাকা। এরপর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রথমে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করব, বা সরাসরি বের করতে পারি। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে আমাদের কত, সি মাইনাস পি সমান সমান সি হচ্ছে কি পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। তাহলে এখান থেকে পি এর মান কত, 8000, 1 প্লাস আর হচ্ছে 100/5 ইন হোল টু দি পাওয়ার 3 অর্থাৎ এন এর মান 3 বিয়োগ পি হচ্ছে 8000। অর্থাৎ আমরা এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 8000, এখান থেকে 1 প্লাস এখান থেকে পাচ্ছি 1/20 এখানে কিউব মাইনাস 8000। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 8000 এখান থেকে পাচ্ছি গুণ এখানে 20 কিউব অর্থাৎ আবার হবে 8000 আর এখানে হবে 21 কিউব। কিভাবে, কারণ হচ্ছে 20 করলে এখানে 20 প্লাস 1 কিউব হবে, অর্থাৎ 20-র উপরও কিউব, 21-এর উপরও কিউব। তাহলে এটি কেন করলাম আমরা, কারণ এখানে 8000 8000 চলে যাবে। তাহলে 21 কিউব করলে আমরা পাবো 9261 বিয়োগ 8000। তাহলে কত পাচ্ছি আমরা, 1261। তাহলে এটি হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে দুটির পার্থক্য কত হবে, একটি থেকে একটি বিয়োগ করব, সুতরাং পার্থক্য কত, 1261 বিয়োগ 1200 টাকা সমান 61 টাকা। বলা হচ্ছে মিষ্টির উপর মূল্য সংযোজন কর ভ্যাট X%। একজন বিক্রেতা ভ্যাট সহ পি টাকার মিষ্টি ক্রয় করলে তাকে কত ভ্যাট দিতে হবে। X = 15, P = 2300 হলে ভ্যাটের পরিমাণ কত। তাহলে এখানে কি বলা হচ্ছে, আমরা এখানে ভ্যাট দিব অর্থাৎ ভ্যালু এডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর দিব মোট মূল্যের উপরে। অর্থাৎ এখানে আমাদেরকে ভ্যাট সহ পি টাকার মিষ্টি কিনেছে বলা হয়েছে। তো আমরা তো জানি সেলিং প্রাইস কত, এখানে কস্ট প্রাইস ইন্টু 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট। এখানে এই সেলিং প্রাইসটা কি, এই সেলিং প্রাইসটা হচ্ছে যে উল্টো পক্ষে, যেমন অর্থাৎ বিক্রেতা বিক্রি করেছে, ক্রেতা কী করেছে, এটা কিনেছে, অর্থাৎ ক্রেতার ক্রয় মূল্য। তাহলে ক্রেতার ক্রয় মূল্য এটি হচ্ছে ভ্যাট সহ। তাহলে আমরা আগে ভ্যাট সহ বিক্রয় মূল্য বের করি। তাহলে X% ভ্যাট সহ বিক্রয় মূল্য, কে বিক্রয় করেছে, এটি বিক্রেতা বিক্রয় করেছে। তাহলে কি পাবো আমরা, সি ইন্টু 1 প্লাস আর কত এখানে X% অর্থাৎ 100/X। তাহলে আমরা কি পাবো এখান থেকে, সি ইন্টু 100 প্লাস X ডিভাইড বাই 100। এখন আমরা কি বুঝতে পারছি, ক্রেতা কি করেছেন, এই ভ্যাট সহই পি টাকার মিষ্টি কিনেছেন, অর্থাৎ প্রশ্ন মতে পি = কত হবে, সি ইন্টু 100 প্লাস X ডিভাইড বাই 100। তাহলে আমরা এখান থেকে একটু সি এর মান বের করে রাখি। সি এর মান তাহলে কত হবে, 100p ডিভাইডেড বাই 100 প্লাস X। এই সি এর মান আমরা কেন বের করলাম, কারণ এই সি এর মানটি হচ্ছে আসলে ক্রয় মূল্যের মান, অর্থাৎ ভ্যাট ছাড়া। এখন আমরা ভ্যাটের পরিমাণ কোত্থেকে পাবো, ভ্যাটের পরিমাণ আমরা পাবো হচ্ছে তিনি যে পি টাকার মিষ্টি কিনেছেন, এই পি টাকার মিষ্টিতে কি ছিল, ভ্যাট সহ ছিল, আর এটি কি শুধুমাত্র মিষ্টির বিক্রয় মূল্য অর্থাৎ বিক্রেতার আর বা ক্রেতার মিষ্টির ক্রয় মূল্য। তাহলে এখানে ভ্যাট সহ থেকে যদি শুধুমাত্র আমরা মিষ্টির মূল্যটি বাদ দিই, তাহলে কি পাবো আমরা, ভ্যাটের পরিমাণ পেয়ে যাব, অর্থাৎ পি মাইনাস সি। তাহলে আমরা কি পাবো এখান থেকে, পি মাইনাস সি এর মান কত, 100p ডিভাইড বাই 100 প্লাস X। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, 100p প্লাস px মাইনাস 100p ডিভাইড বাই 100 প্লাস x, অর্থাৎ কত পাচ্ছি, px ডিভাইড বাই 100 প্লাস x। এখন তাহলে ভ্যাটের পরিমাণ কত আমরা বের করে ফেলতে পারলাম। এরপর আমাদেরকে বলেছে ভ্যাটের পরিমাণ আসলে কত যখন মান দেওয়া হয়েছে। এখন তাহলে আমাদেরকে মান কি দেওয়া আছে, x = 15 এবং p = 2300। তাহলে সুতরাং ভ্যাটের পরিমাণ কত পাবো আমরা, এখানে করছি। তাহলে এখানে পি এর মান হচ্ছে 2300 ইন্টু এক্স হচ্ছে 15 আর এখান থেকে ডিভাইডেড বাই কত, 100 প্লাস
এক্সের মান 15, অর্থাৎ আমরা এখান থেকে কত পাবো? এখান থেকে হচ্ছে 2300 গুণ 15 ডিভাইড বাই 115 ভাগ করলে আমরা পাবো 300 টাকা। তাহলে সুতরাং ভ্যাট দিতে হবে px ডিভাইড বাই 100 প্লাস x টাকা এবং ভ্যাটের পরিমাণ হচ্ছে 300 টাকা। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।